আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়ে বরাবরের মতো আমার পাশেই থাকবেন। আজ সকাল সকালই ব্লগটি শুরু করলাম। সকাল থেকে রাত অবধি সারাদিনের ছোটোখাটো কাজের কিছু মুহূর্ত নিয়ে আমার আজকের ভিডিওটি সাজানো। যেহেতু আজ আমি খুব আর্লি উঠেছি, হাঁটাহাঁটি করলাম আর আদিয়ানকেও সকালের নাস্তাটা খাইয়ে নিয়েছি, সেই সাথে বাজারগুলোও গুছিয়ে নিচ্ছি। ছোটো মাছ এনেছে, ওগুলো কাটার জন্য রেখে দিয়েছি। তো কাজের মেয়েটা কিছুক্ষণ পর আসবে, ওর অপেক্ষাতেই আছি। সব বাচ্চারা কিন্তু লিচু খেতে ভীষণ পছন্দ করে। বাজারে এখন দেশি ফলের সমাহার, আর অল্প সময়ের জন্য বাজারে কিন্তু লিচু আসে। আর রসালো টসটসে লিচু যেমন আকৃষ্ট করে রং দিয়ে, আর এর স্বাদও কিন্তু অনেক ভালো। তবে ভয়ের ব্যাপার কি জানেন, লিচুতে হাইপোগ্লাইসিন নামক যে রাসায়নিক পদার্থ থাকে তা কিন্তু শরীরে শর্করা তৈরি হতে বাধা দেয়। যে কারণে শিশুরা খালি পেটে লিচু খেয়ে ফেললে কিন্তু শরীরে শর্করা কমে গিয়ে শিশুর বমি ও খিঁচুনি হতে পারে। অনেক সময় গত বছরও শুনেছি যে লিচু খেয়ে অনেক বাচ্চারা মারা গিয়েছে, এর কারণেই কিন্তু হয়েছিল। তো মায়েরা এই বিষয়টা নিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। আয়ান তো স্কুলে চলে যাবে কিছুক্ষণ পর, তো ও ওঠার পর ওকে দুধ আর বিস্কিট খেতে দিয়েছিলাম, আর এখন বলছে সে স্যান্ডউইচ খাবে, তাই তাড়াহুড়া করে ডিম দিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছি। এভাবে স্লাইস চিজ দিয়ে একটুখানি সস দিয়ে করে দিলে বেশ পছন্দ করেই ও খেয়ে ফেলে। গোসল করে ড্রেস হাফ পরেছে, তো আমি বললাম যে শার্টটা পরো না, শার্টটা পরে পরো, খেয়ে নাও। অনেক সময় দেখা যায় শার্টে সস লেগে গেলে দাগ আর উঠবে না, আর স্কুলে খুব স্ট্রিক্টলি ফলো করে। তো ড্রেসে সামান্য একটু ময়লা থাকলেও কিন্তু বাসাতে পরবর্তীতে কমপ্লেন আসে। এখানে আমার হাজব্যান্ড হলো কাঁঠাল ভেঙে নিচ্ছে। আজ 5 মিশালি নাস্তা হচ্ছে ঘরে, যার যা ইচ্ছা সে তাই খেয়ে নিচ্ছে আর কি। দেখি সে হয়তো মুড়ি অথবা ভাতের সাথে খাবে গুঁড়া দুধ দিয়ে। আমরা আবার কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না, ভালো জাতের কাঁঠাল হলে খাওয়া হয় আর কি। তো বাজার থেকে কাঁঠাল কিনে খাওয়া হয় না, ভালো জাতের কাঁঠাল আসলে বাজার থেকে ওইভাবে কিনতে পাওয়া যায় না। এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল, আব্বা গিয়ে নিয়ে এসেছিলেন, পরে আর আমার বাসায় আর কি পাঠিয়ে দিয়েছে। আয়ানকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওরা সকালবেলা বের হয়ে যাওয়ার পর আমার জন্য সংসারের কাজ বা রান্না করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আদিয়ান আমাকে ছাড়তেই চায় না, তো ওকে কোলে নিয়েই বেশিরভাগ সময় আমি রান্না করতে কাজ সারি আর কি। তো ও ঘুমিয়ে যায় 12টার দিকে, ওকে গোসল করিয়ে কিছু একটা খাইয়ে দিলেই তখন দুপুরে রান্নাটা করি। যেদিন ও না ঘুমায় সেদিন দেখা যায় ওকে কোলে নিয়ে আমার সব কাজ সারতে হয়। মেয়েটা এসে আমাকে মাছ কেটে দিয়েছে, তারপর ওয়াশরুমগুলো ক্লিন করিয়েছি। বললাম বারান্দার গ্রিলগুলো ক্লিন করো, তুমি যেহেতু আজকে ওয়াশরুম ক্লিন করেছো তাই তোমাকে আর কিচেনের কোনো কাজ করাবো না। তো ওকে আর কি বারান্দাটা ক্লিন করার পর ওকে ছুটি দিয়ে দিব। আর বারান্দার গাছগুলো আমি একটু উল্টে পাল্টে আবার নতুন করে গুছিয়ে নিব, এই জন্যই বারান্দার গ্রিলগুলো মোছাচ্ছি। আর আশপাশে যেহেতু প্রচুর গাছপালা, বারান্দার গ্রিলগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। বাচ্চারা যেহেতু এখানে হাত দেয়, আমিও দেখা যায় এই সাইডে গাছ রাখি, পানি স্প্রে করা হয়, তো গ্রিলগুলো পরিষ্কার রাখতে হয় আর কি। আজ পেঁপে কুচি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁপেটা কেটে ভিতরে এমন আরেকটা ছোট পেঁপে দেখে রীতিমতো অবাক হয়েছি, আগে কখনো আমি এমনটা পাইনি।
আদিয়ানকে ঘুম পাড়িয়ে আবার কিচেনে চলে আসলাম, মেয়েটাকেও বিদায় দিয়ে দিয়েছি। এখন মাছগুলো ফ্রিজে উঠিয়ে নিব, দেন রান্না বসিয়ে দিব। আজ পেঁপে দিয়ে চিংড়ি মাছ ভাজা করছি, সাথে আছে আলু ভাজা, আর ফ্রিজে মাংস রান্না করা আছে, তো খাওয়ার সময় গরম করে নিতে হবে আর কি। পেঁপে দিয়ে চিংড়ি মাছ ভাজি করার জন্য প্রথমেই কিন্তু আমি তেলে একটু তেজপাতা গরম করে নিয়েছিলাম, আর পেঁয়াজ রসুনটা ভেজে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর কিন্তু যে এখানে যা যা আমি মশলা দিব, হলুদ গুঁড়া, ধনে জিরা গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া দিব। মরিচ গুঁড়া না দিলেও চলে, কাঁচা মরিচের ঝালটাও এখানে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি প্রথমে মাছটা এখানে কষিয়ে নিয়ে না, তারপরে আমি পেঁপে কুচিগুলো অ্যাড করব আর কি। এই জন্য মাছটা একটু আমি কষানোর জন্য পানি দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এখন কুচি করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কড়াই আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে আলু ভাজা করার কারণ হলো, এই কড়াইটাতে আলু ভাজা করলে খুবই মচমচে হয়। যেহেতু শুধু তেলের কাজ করি এই কড়াইটাতে, এই জন্য কিন্তু ভাজাভাজির কাজ করলে কিন্তু লেগে যায় না নিচে দিয়ে। আজ দুপুরের খাবারে যে দুইটা মেনু করেছি, এই দুইটাই কিন্তু আমার ভীষণ প্রিয়। তো এগুলা হলে আমার আর কিছু লাগবে না। তো আমি কিন্তু সবার আগে আজকে খেয়ে নিচ্ছি, যেহেতু প্রিয় খাবার রান্না হয়েছে, সেই জন্যই কিন্তু আগেভাগে নিজের প্লেট সাজিয়ে আমি খেতে বসে গিয়েছি। আর আয়ান আর ওর বাবা, ওরা দুজন এখনও ফেরেনি। তো আমি আদিয়ান যেহেতু ঘুমিয়ে আছে, আমি খেয়ে নিচ্ছি। ওরা আসলে তারপর ওদেরকে মাংস গরম করে ওদের দুপুরের খাবার সার্ভ করবো আর কি। 9 তারিখ থেকে আইনের এক্সাম শুরু হচ্ছে, তো তার আগেই কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওগুলো কমপ্লিট করতে হচ্ছে। আর ছেলেকে পড়াতে গিয়ে বারবারই মনে হয় নতুন করে আমিও যেন আবার স্কুলে ভর্তি হলাম আর পড়াশোনা শুরু করলাম। তো ওকে হেল্প করে দিচ্ছি অ্যাসাইনমেন্ট করতে। তো যাদের বাচ্চারা এরকম 2-3 পড়ে, তো তাদের বাচ্চাদের এরকম অ্যাসাইনমেন্ট করতে দিলে মা হিসেবে আমার মতো নিশ্চয়ই আপনি নিজেও নাজেহাল হন। আয়ান আর আমি মিলে বেশ কিছুক্ষণ ধরে অ্যাসাইনমেন্টের কাজ করলাম। তো আমি ওকে বলছিলাম, আজ এখন যতটুকুই হয় হোক, তারপর রেখে দাও, কারণ আমরা একটা বাসা দেখার জন্য যাব এখন, তার জন্য রেডি হয়ে নিতে হবে। আর আজ বেশ কয়েকটা বাসা দেখার কথা আছে, তো ওই বাসাগুলো দেখে আজকেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিব যে কোন বাসাটা আমরা নিচ্ছি। বাবুর বাবা ফার্স্ট যে বাসাটা রেকমেন্ড করলো, আমি কিন্তু সেই বাসাটাতেই প্রথমে চলে এসেছি, কারণ সে এ বাসাটা পছন্দ করে গিয়েছে। এই জন্য ভাবলাম এটাই প্রথমে দেখি, এটা যদি পছন্দ হয়ে যায় তাহলে আর অন্যান্য বাসায় আর আজকে যাব না, বা যাব কিনা পরে ডিসাইড করব আর কি। যদি এটা নিয়ে নিই তাহলে তো আর যাওয়ার দরকার নেই। এখন যে রুমটাতে ঢুকেছি, এটা হচ্ছে লিভিং স্পেসের জানালাটা। লিভিং স্পেসটা কিন্তু অনেক বড়, সেই সঙ্গে ডাইনিং স্পেসটাও বিশাল বড়। এটা মোটামুটি বিশাল বড় এক সাইজের একটা বাসা। কত স্কোয়ার ফিট ঠিক বলতে পারছি না, তবে 1700 স্কোয়ার ফিটের কম হবে না আর কি। তো এদিকে কিচেনটা আছে, কিচেনটাও কিন্তু বিশাল বড়। ক্যামেরাতে আসলে এতটা বড় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে আমি তো খালি চোখে যখন দেখছি এটা কিন্তু বিশাল বড় একটা বাসা, সেই সঙ্গে কিচেনটাও কিন্তু বিশাল বড়। আর আমি নিজেও এরকম খোলামেলা একটা বাসায় খুঁজছিলাম। আসলে শহরের জীবনের বন্দি দশায় বাচ্চাদের নিঃশ্বাস নেওয়ার জন্য বাসার ভিতরটাই তো একমাত্র জায়গা। তো বাসার জানলাগুলো খুললে ওই দিক দিয়ে যদি আকাশ দেখা না যায়, একটু আলো হাওয়া না আসে, তো একটা দমবন্ধ পরিস্থিতিতে থাকতে হয়। এখন যে বাসাটাতে আছি, ওই বাসাটায় ডাইনিং স্পেসে আসলে কোনো আলো নেই, আর সব সময় দেখা যায় লাইট জ্বালিয়ে রাখতে হয়। আশপাশে গাছ আছে অনেক, আর গাছও যখন মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিরক্তি বলছি এজন্যই যে বড় বড় সাইজের কলাপাতা, আর কলাপাতার সমস্ত ধুলাগুলো আমার রুমে চলে আসে। দেখা যায় রুমের ফ্যানগুলো সপ্তাহের মধ্যে 3 দিন পরিষ্কার করতে হয়। এটা মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের ব্যালকনি, বিশাল বড়। এটা পরিষ্কার রাখতে আসলে সমস্যা হবে বাসাটা যদি নেওয়া হয়, কিন্তু বাসাটা আমার ভালোই পছন্দ হয়েছে। এখন বাবুর বাবার সঙ্গে কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নিব আর কি। আর আপুরা, আপনারা তো দেখছেন বাসাটা, আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্টস করে জানাবেন।
আপনাদের যদি ভালো লাগে তাহলেও আমি নেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারি। আর এটা হচ্ছে চাইল্ড বেডরুমের ব্যালকনি। তো আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, এটা তার রুম হবে আর এখানে সে অনেক অনেক গাছ লাগাবে। সে এটা দেখেই বলছিল যে আম্মু ওই বাসাটা নিতেই হবে। তো আমরা তো ভেবেছিলাম ওই বাসা থেকে একদম নিজেদের ফ্ল্যাটে উঠে যাব, যেহেতু কিছুটা দেরি হবে, আমাদের নিজেদের ফ্ল্যাট এখনও ওইভাবে তৈরি হয়নি। তো সেই জন্যই কিন্তু নতুন করে আরেকটা বাসার খোঁজ করা। অনেকে তো আবার বলে তোমরা যে বাসাতে আছো তোমরা কয়েকজন মাত্র মানুষ, ওই বাসাই তো বিশাল বড়, তোমাদের ওইটাই তো লাগে না। আসলে আমাদের চিন্তাটা একটু আলাদা। আমাদের বাচ্চারা বাসায় একটু বেশি জায়গা থাকবে, স্পেস থাকবে, ওরা দৌড়াদৌড়ি করবে, খেলবে। তো আমার ছোটো বাচ্চাটা দেখা যায় ছোট্ট একটা সাইকেল চালাতে গিয়ে ফার্নিচারের সাথে ধাক্কা খায়। তো একটু বেশি স্পেস থাকলে না ওদের খেলার দৌড়াদৌড়ি করতে সুবিধা হবে। তো আমার বাচ্চাদের তো বাসা বিশাল পছন্দ হয়েছে। তো ওদের বাসা পছন্দ হওয়ার আরও বিশেষ একটা কারণ আছে, তা হলো এখান থেকে ওদের নানুর বাসা খুব কাছেই। এখান থেকে তারা দেখার চেষ্টা করছিল তাদের নানুর বাসা কোনটা। যারা এখনও আমার ভিডিওটির সঙ্গে আছেন তো সেই আপুদেরকে বলতে চাই, আপনারা যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। ওই বাসাটা দেখার পর আরও 2-3টা বাসা দেখেছি, তবে ওগুলো ক্যামেরা বন্দি করা হয়নি। আর বাসায় চলে এসেছি। তো বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নিলাম, যেহেতু বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করেছি, টায়ার্ড হয়ে গিয়েছিল বাচ্চারাও। এখন আবার আয়ানের অ্যাসাইনমেন্টের কাজটা নিয়ে বসলাম। তো এটা কমপ্লিট করিয়ে দিয়ে তারপর আর কি রাতের খাবার দাবারের আয়োজন করব। আবার আমার যতটুকু হেল্প করে দেওয়ার ততটুকু তো আমি করেই দিচ্ছি, এগুলো পেস্ট করে দিচ্ছি। আর টিচারের রিকমেন্ডও এরকম ছিল যে আপনি যতটুকু হেল্প করার পেস্ট করে দেওয়ার, কাটাকুটি ও যেভাবে করতে চায় কেচি দিয়ে একটু হেল্প করে দেওয়ার করে দিবেন, কিন্তু লেখাটুকু ওরই করতে হবে। ও লেখা শেষ করেছে, তবে আমি বললাম যে আরেকবার রিভিশন দিয়ে নাও, সেটাই ও করে নিচ্ছে এখন। তো বাইকে যেহেতু এতক্ষণ আমি হেল্প করেছি, আদিয়ানও বায়না করছিল বাই যেন এখন তাকে ড্রয়িং শিখিয়ে দেয়। তো 2 ভাই মিলে বসেছে, আমি ভাবলাম এটাও একটু ক্যাপচার করে রাখি, স্মৃতি হয়ে থেকে যাক। আসলে এই সময়গুলো কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এই সময়গুলোকে আমি কোথাও একটা রেকর্ড করে রাখতে পারছি, যেখান থেকে ফিউচারে আমার মন চাইলেই আমি ওদেরকে দেখতে পাবো, ওদের শৈশবটা দেখতে পাবো। এটা যে আমার কাছে কি ভালো লাগার একটা ব্যাপার, এটা আসলে বলে বোঝাতে পারবো না। মেয়েকে দিয়ে আজকে ব্যালকনির গ্রিলগুলোকে ক্লিন করিয়েছিলাম, সেই সঙ্গে কিন্তু আমি গাছগুলোকেও নতুন নতুন পটে আবার স্থানান্তর করেছি। অনেকগুলো বাচ্চা দিয়েছিল অ্যালোভেরা গাছগুলো, সেগুলো আলাদা করেছি। নতুন করে আবার কিন্তু ব্যালকনির গাছগুলো আমি গুছিয়ে নিয়েছি, পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। বাইরে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।